হাই স্টুডেন্টস, আমরা আজকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই টেক্সটটাকে আমরা কিন্তু রিডিং পড়ব, তার বাংলা মানে জানব। আর আমাদের এই টেক্সটটি অর্থাৎ এই পোয়েট্রিটি যিনি লিখেছেন তার নাম আর্থার রিমবাউড। তাহলে এই মহান লেখনী শৈলীর জন্য আমরা তাকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব। কেন কেন মহান বলছি? তার একটা কারণ আছে। তিনি একজন সোলজার পোয়েট এবং তার লেখার মধ্যে আমরা কিন্তু সেই ব্যাপারটা খুঁজে পাব। অর্থাৎ তিনি তার কবিতার প্রধান যে চরিত্রটিকে রেখেছেন সেটিও কিন্তু একজন সৈনিক। তো তার সম্বন্ধে কবিতাটি কিভাবে লিখেছেন তা জানতে হলে কী করতে হবে? একদম শেষ পর্যন্ত এটাকে একটু ওয়াচ করতে হবে। আমরা সেটা লিখেও রেখেছি তোমাদের at the left portion. Watch till end to my YouTube channel Class Capsule. Clear? So let's start. The theme of the poem. First topic, we will discuss about the theme of the poem. A soldier sleeps in the beautiful valley. The poet draws a beautiful scenery. The readers also enjoy the beauty. But in the end, it's clear that the soldier is no more because he is a victim of war. So this is the original theme of the poem. In Bengali, একজন সৈনিককে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সুন্দরতম ভ্যালিতে সে কিন্তু শুয়ে আছে, সে ঘুমাচ্ছে। আর ভ্যালিটার একটা সুন্দর বর্ণনাও কবি করেছেন তার কবিতায়। যারা পাঠক তারা যে কবিতাটি পড়বে তখন কিন্তু সেই সৌন্দর্যটাকে চোখের সামনে দেখতে পাবে, ভিশন করতে পারবে। এতটাই সুন্দর এই কবিতাটা। বাট ইন দ্য এন্ড, কিন্তু শেষের দিকে আমরা দেখতে পাবো যে না, একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হবে, সেটা কিন্তু খুব বিদারক ব্যাপার। সেটা হয়তো আমাদের কাছে খারাপ লাগবে। সেটা হচ্ছে ওই যে সৈনিক শুয়ে আছে বলা হয়েছিল, অ্যাকচুয়ালি সে শুয়ে নেই, সে কিন্তু আর বেঁচেও নেই। কারণ সে যুদ্ধের বলি হয়েছে, সে যুদ্ধের কারণে তার প্রাণ নাশ হয়েছে। তাহলে অর্থাৎ আমাদের কবিতাটা যুদ্ধের বীভৎসতাকেও কিন্তু তার মধ্যে দিয়ে প্রকাশ করেছে। কবিতাটি একটি সনেট, যেখানে আমরা 14 লাইন্স খুঁজে পাবো। আমাদের কবিতাতে একটু অন্যরকম টাইপ নিয়ে আসা হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো 4-4-3-3। তার মানে প্রথম যে 8টি লাইন হয়, অক্টেভ পোর্শনকে চারটি করে ভাঙা হয়েছে এবং সেখানে করা হয়েছে হয়তো 4+4। আর যেখানে শেষের পোর্শন, দ্যাটস মিনস 6 লাইনের, সেখানে 3+3। ওয়েল, সো হোপ ইউ know the theme of the poem. Now comes to the next portion, that is the text with Bengali meaning. আমরা এবারে বাংলা মানেটা জেনে নেব। ছোট্ট ছোট্ট ক্লাস, তাই তোমাদের একটু কম সময় লাগবে, কিন্তু তোমরা একটু ওয়াচ করবে ভিডিওগুলো। আশা রাখবে এগুলো তোমাদের কাজে লাগবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা কিন্তু তোমাদের এবারে পরীক্ষায় থাকছে। একটু অন্যভাবে আরেকটা ক্লাস রাখা হচ্ছে, তো ক্লাসটা একটু মন দিয়ে দেখো, কেমন লাগে ক্লাসটা অবশ্যই কমেন্ট করবে। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. These 4 lines of our poem suggest that there is a valley and also a
stream, that is we may call a river, from the hills, and there the sunbeams come like so bright that it makes the whole valley so beautiful. ওকে, সো যখন আমরা দেখব কবিতার বাংলা মানে, তখন দেখব কি একটা সবুজ উপত্যকা আছে, যেখানে আমরা দেখব যে একটা পাহাড়ি ঝর্ণা নেমে আসছে, ফ্লো হয়ে বয়ে আসছে, এবং পাহাড়ের কোল থেকে একটা সূর্যের আলো কিন্তু ফুটে উঠছে, অর্থাৎ সূর্য উঠছে। তো তখন সেই আলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। এইভাবে ছড়িয়ে পড়তে থাকলে কী হচ্ছে, অতি উজ্জ্বল ঘাসে পাহাড় শীর্ষ হতে নেমে আসা সূর্যের সেই আলো শূন্য স্থানটিকে ভরে দিচ্ছে, সেটা কিন্তু হলোটাকে ফিল করে দিচ্ছে। ওই ব্রাইট সান রে কিন্তু সেটাকে সম্পূর্ণ পূর্ণ করে দিচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর। এবং আমরা টোটাল টেক্সটটাকে আমরা কিন্তু যদি থ্রুলি পড়ি, আরও কিছু সুন্দর আমরা কিন্তু সিনারি জানতে পারবো। A soldier, very young, lies open-mouthed, a pillow made of thorn beneath his head, asleep. Stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. So these 4 lines are the second 4 lines stanza, where another descriptions of the valley the poet writes clear. এখানে দেখাচ্ছে কি একজন সৈনিক, যিনি খুবই যুবক প্রকৃতির, তিনি হাঁ-মুখ করে শুয়ে আছেন, এবং তার মাথার নিচে একটা তার কাছে একটা বালিশ আছে, এবং সেই বালিশটা তার মাথার নিচে আছে, যেটা ফার্ন গাছ দ্বারা পরিপূর্ণ। সেটাকে আমরা কিন্তু দেখব ফার্ন গাছের দ্বারা পরিপূর্ণ একটা বালিশ। তার মানে এখানে কিন্তু একটা মেটাফরিক্যাল এক্সপ্রেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পিলো মেড অফ ফার্ন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্ন দিয়ে কোনো বালিশ তৈরি হয়নি, বালিশকে কিন্তু এখানে ফার্নের যে উপাদান আছে, সেই ফার্ন গাছগুলোকে বালিশের সঙ্গে তুলনা করা হয়েছে। A streak in the very undergrowth fell in his warm green sun-soaked bed, যেখানে একটা পাণ্ডুর বর্ণের লতাগুল্মগুলো কি করছে না, সবুজ সিক্ত একটা শয্যাতে তাকে যেন মনে হচ্ছে শুতে দিয়েছে। গোটা প্রকৃতি বা নেচার তাকে কিন্তু খুব টেক কেয়ার অফ করছে, যত্ন নিচ্ছে তাকে, অর্থাৎ পরম যত্নে নেচার এখানে মাতৃসুলভ আচরণ করছে একজন সোলজারের প্রতি, এবং তাকে যেন শান্তিতে ঘুমোতে দিয়েছে। সো আমরা দেখতে পেলাম অক্টেভে there are 4 lines, and here in the text or in the poem there are 2 stanzas. First stanza and second stanza describe the beauty of the nature and a soldier slightly. ওকে, এখানে সোলজারকে সামান্য একটু বর্ণনা করা হয়েছে। নেক্সট পোর্শন stated here 3 lines. First, his feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle, without guile. Nature keep him warm, he may catch cold. So here in these 3 lines, the poet actually says about the uncertainty of the life of the poet, of the soldier. তো সোলজার যে বেঁচে নেই সেটা আস্তে আস্তে ফুটে উঠছে এবার থেকে। কীরকমভাবে? তার পাগুলোকে বলা হচ্ছে যে ফুলের মধ্যে আছে, এবং সে সেখানে ঘুমাচ্ছে। আর তার হাসিটাকে তুলনা করা হয়েছে একটা ইনফ্যান্টের, অসহায়, আমরা বলি যাকে বলি ইনোসেন্ট, মানে শিশুদের মতো, তাদের মতো সুন্দর এবং শান্ত, ঠিক আছে, ভাষাহীন একটা হাসি কিন্তু সে কিন্তু প্রকাশ করে চলেছে। আর প্রকৃতি তাকে যেন উষ্ণ রাখতে চলেছে, তাকে যেন
তার সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য তাকে উষ্ণ রাখছে। যদি সে শীতল হয়ে পড়ে, তাহলে কখন একটা শরীর শীতল হয়ে পড়ে, বডি কখন কোল্ড হয়ে পড়ে, যখন সেই বডিটা থেকে প্রাণ বেরিয়ে চলে যায়, তাহলে সেই ব্যাপারটা এখানে আলোচিত হয়েছে। ক্লিয়ার? তো দ্যাটস মিন এটা বোঝা যাচ্ছে যে কবি একটা কোনো ইঙ্গিত দিতে চলেছেন ওই পড়ে থাকা সৈনিকটার সম্পর্কে। কি দেখা যাক পরের 3টে লাইনে আমরা দেখি। ঠিক আছে? দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অ্যাট পিস, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes. ক্ষতিকর যে সমস্ত পোকারা আছে, কীটপতঙ্গরা, তারা কিন্তু তার যে রেস্ট নিচ্ছে অর্থাৎ বিশ্রাম নিচ্ছে সেখানে কিন্তু তাকে কোনো রকম বিরক্ত করে না। সে সূর্যের আলোতে ঘুমাচ্ছে, তার একটা হাত তার বুকের ওপরে রাখা আছে। প্রশ্ন হতে পারে কোন হাতটি রাখা আছে? দেখো, আমাদের শরীরে হার্ট কোন দিকে থাকে? সেটা হচ্ছে লেফটে। সো গুলি লাগলে কেউ নিজের বাঁ হাতটা সেখানে দিতে পারবে না, ডান হাতটা সেই জায়গায় চাপা দেবে, অর্থাৎ সেই ব্যথাটা সহ্য করতে না পেরে সেখানে ডান হাতটা সাহায্যের জন্য নেবে। তো এখানে রাইট হ্যান্ড তার ওপরে আছে এবং দেখে মনে হচ্ছে সে শান্তিতে ঘুমাচ্ছে, অ্যাট পিস। কিন্তু পরক্ষণে শেষ যে লাইনটা দেওয়া আছে, যেটা তোমাদের আজকে শেষ পড়াবো আমি, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, সেখানে লাল রঙের 2টো গর্ত কিন্তু স্পষ্ট হয়ে আছে। সো দ্যাটস মিন তাকে কেউ গুলি করেছে, অর্থাৎ তাকে ফায়ার করা হয়েছে, সে মারা গেছে। তো দেখো কি সুন্দর একটা প্রকৃতির বর্ণনা। সেখানে একজন সৈনিক শুয়ে আছে, সেখান থেকে আবার তাকে কিছুটা কবি দ্বিধাগ্রস্তের মধ্যে ফেলে দিল শেষ 3 লাইনের আগে 3 লাইনে, যেখানে পাঠকরা মনে করবে কি ব্যাপার বলতে চলেছেন, হি মে ক্যাচ কোল্ড কেন। এরপরে আবার বিবৃত করছেন কি, যে তার শরীরে চিহ্ন পাওয়া গেছে 2টো লাল বন্দুকের গুলির, তার মানে ও কিন্তু মারা গেছে। ঠিক আছে? তো কেমন লাগলো আমাদের এই সনেটটি একটু জানাবে। আশা রাখবো এটা থেকে তোমাদের সমস্ত প্রশ্নের একটা ধারণা পাওয়া যাবে। যে কোনো প্রশ্ন তোমাদের লিখতে গেলে যে তোমাদের জিস্টটা জেনে নিতে হয়, যে কবিতাটা একটু নিখুঁতভাবে পড়তে বলে তোমাদের অধ্যাপক স্যার, তো সেই জিনিসটা আমি হয়তো করতে পেরেছি এই ছোট্ট ভিডিওতে। থ্যাংক ইউ।